আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের একটি ভিডিও হবে একটু অন্যরকম ভাবে। আজকের ভিডিওটা হবে মামলা মোকদ্দমা সম্পর্কে। আজকের ভিডিওটা তাদের জন্য যারা মামলা সম্পর্কে একদম নতুন। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে কিছুক্ষণ সময় দিয়ে একটু ভিডিওটি দেখুন। আশা করি যে কয়েকটি কথা বলবো তা আপনাদের খুবই উপকারে আসবে। আজকে কিছু বেসিক ধারণা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা আপনাদের যদি ভালো লাগে যে এইরকম ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা পরবর্তীতে এইসব ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। মামলা হয় সাধারণত কোনো একটি কারণ নিয়ে। এক এক মামলা এক এক রকম হয়, মামলা এক এক রকম হয়। কেমন হয়? দেখা যাচ্ছে যে কিছু লোক অপরাধ করে নাই কিন্তু সে অপরাধী, আর কিছু লোক অপরাধ করে সে আপনার খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। প্রকৃত যে অপরাধে তাকে কিন্তু ধরা হচ্ছে। আজকের যে ভিডিওটির মামলা মোকদ্দমা সম্পর্কে বলবো, আজকে মারামারি মামলা সম্পর্কে আর কি আজকে একটা আইডিয়া দিয়ে, বেসিক ধারণা দিয়ে আমরা শুরু করব। মামলা মোকদ্দমা সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের মামলার কাগজপত্র সম্পর্কে আগে জানতে হবে। মামলা মোকদ্দমা হয়ে গেল, এখন আমরা বুঝলাম না কাগজে কি লিখছে বা কি করে বুঝবো যে মামলা কাগজ কোনটাকে বলে। সম্পূর্ণ ধারণা আমি আজকে বেসিক ধারণা, যে সাধারণ ধারণাটা, এটা আমি দিয়ে দিব যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এখন আমরা কাগজপত্র কি তা জানবো, দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, প্রথমে দেখব এফআইআর কি। শুরুতে দেখতে পাচ্ছি আমরা যে এফআইআর এর কপি। প্রথমে প্রাথমিক তথ্য বিবরণী লেখা আছে, আমি মার্ক করে দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে। এরপর নিচে 1 নম্বরে লেখা আছে থানার নাম। তো নিচে যে কোনো থানা হতে পারে, যেই থানার মামলা সেই থানার নাম হবে। তো এখানে যে থানার মামলা সেই থানার নাম লেখা আছে বিমানবন্দর। পরবর্তীতে নিচে জেলার নাম লেখা থাকে। ধরেন দেখা যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন জেলা আছে, প্রত্যেকটা জেলার নাম দেওয়া থাকে। ডিএমপি হলে ডিএমপির ভিতরে হবে। তো প্রত্যেকটা জেলারই একটা করে মিনিং দেওয়া আছে। মামলা নাম্বার, তো মামলা নং দেওয়া আছে 8, তারিখ দেওয়া আছে। তো তারিখের ক্ষেত্রে কি, তো মাসের নাম হলো, আমরা মামলা নাম্বার ক্ষেত্রে মাসের নামটা উল্লেখ করি আর সালের নাম। মামলা নাম্বার হচ্ছে 8, তো মাসের নাম লেখা ছিল এপ্রিল, তাহলে 8/4/26 লেখা, তো তাই এই জন্য আমরা মামলা নাম্বার বলি 8/4/2026। আর অনেক দেখবেন যে ঢাকার বাইরে অনেক জায়গায় তারা জিআর সেকশন গুলা থাকে যেগুলা, তো জিআর সেকশনে আপনার ওরা জিআর নংটা গণনা করে। তো নিচে যে বাৎসরিক নাম্বার দেওয়া থাকে, এখানে যেই নাম্বারটা দেওয়া আছে ঠিক একই জায়গায় বিভিন্ন মামলায় বিভিন্ন বাৎসরিক নাম হয়ে থাকে, এটাকে আমরা জিআর নং বলি। তো এখন আমরা আপনাদেরকে যে এফআইআরটা দেখাচ্ছি, এই এফআইআরটা হলো আপনার বর্তমানের যেই ফরম্যাটটি, এই ফরম্যাট। আগে অন্য ফরম্যাট ছিল, তো ওখানে আপনার জিআর নং উল্লেখ করা থাকতো, আর নতুন ফরম্যাটে বাৎসরিক নাম্বার উল্লেখ করা। ঠিক আছে? তো আমরা তো এতক্ষণে বুঝতে পারলাম তো যে মামলা নাম্বারটা আমরা কিভাবে খুঁজে বের করব, এটা তো অবশ্যই বুঝতে পেরেছেন। বাৎসরিক নাম্বারের নিচে আছে নাম ও ধারা, আইনের নাম ও ধারা। তো ধারা এক একটা এক এক রকম হতে পারে। মারামারি করলে মারামারির ধারা হবে, চুরি হলে চুরির ধারা, ডাকাতি হলে ডাকাতির ধারা,
তো এক এক ধারা এক এক রকম, চাঁদাবাজির ধারাও আলাদা, প্রত্যেকটা ধারা আলাদা আলাদা আছে। তো এখানে লিখে ধারার নাম লেখা থাকে, যে কোনো ধারা যে মামলার হয় সেই ধারার নাম লেখা থাকবে। তো এখানে 143, 448, 323, 385 এইসব ধারা দেওয়া আছে। তার মানে এখানে চাঁদাবাজির ধারাও আছে, মারামারির ধারাও আছে। তো যাই হোক, বিভিন্ন ধারাই হতে পারে। তো এখানে এই ধারাগুলো সম্পূর্ণভাবে লেখা থাকবে, যে যেই মামলা হবে সেই মামলা ধারাটা আর কি এখানে বুঝতে পারবে। এখন আমরা 2 নম্বরে ঘটনার তারিখ ও ঘটনাস্থল দেখব। তো এতক্ষণ আমরা মামলা নম্বর, ধারা এগুলা বোঝা শেষ। এবার দেখুন 2 নাম্বার আসি। 2 নম্বরে দেখুন লেখা আছে, আমি সিলেক্ট করে দিয়েছি যে ঘটনার তারিখ ও সময় এবং কবে আদালতে প্রেরণ করা হয়। এখন আমরা দেখব অভিযোগকারী বা বাদীর নাম কি। তো ভিউয়ার্স, এখন আমরা খুঁজব অভিযোগকারী বা বাদীর পরিচয়। তো অনেকেই এই জানতে চায় যে আমাকে কে আমার নামে মিথ্যা মামলা দিল বা কে আমার নামে মামলাটা করলো, তার পরিচয়টা কি। তো যারাই মামলা করুক না কেন, প্রত্যেকের পরিচয় এই 4 নম্বরের লাইনে এসে পাবেন, যে অভিযোগকারী কে, তার পরিচয় এবং এনআইডি কার্ড বা পাসপোর্ট নাম্বার সব কিছু থাকবে এখানে। যদি আপনার যেই আপনাকে মামলা করবে আপনার বিরুদ্ধে, তার সকল ইনফরমেশন এখানে পাবেন। এখন দেখব আমরা আসামির পরিচয়। এখন দেখুন আসামিদের নাম ঠিকানা নিচে 5 নম্বরে দেওয়া আছে। তো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। যাদের দেখবেন যে যাদের নাম আছে এজাহার এফআইআর এ, তাদের নামগুলোই এখানে উল্লেখ করা থাকে। আর যারা সন্দিগ্ধ আসামি মানে সন্দেহজনক যারা আসামি গ্রেপ্তার হয়, তাদের নাম এফআইআর এজাহারে থাকে না। তো তাদের নাম থাকবে শুধু ফরওয়ার্ডিং এ, যাদেরকে শুধু আদালতে প্রেরণ করা হয় তাদের শুধু ফরওয়ার্ডিং এর নাম থাকবে, যারা সন্দেহভাজন আসামি যারা। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা এফআইআর, থানার নাম, মামলা নাম সকল কিছু আমরা জেনে নিলাম। এরপর আসামিদের নাম ঠিকানা, বাদীর নাম ঠিকানা সকল কিছু জেনে নিলাম এফআইআর এর মধ্যে। তো এই এফআইআর এর মধ্যে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব এজাহার কি। এখন আমরা যেটা দেখতে পাবো এটা হলো নাম হচ্ছে এজাহার। তো এজাহারের মধ্যে আপনি এফআইআর এর মধ্যে যে নাম ঠিকানা পেয়েছেন তাই থাকে, যেমন বাদীর নাম, আসামির নাম, মামলা নাম্বার সবই থাকে। আপনার ঘটনাস্থল বা ঘটনা কি হয়েছে না হয়েছে সকল কিছু আপনি এই অভিযোগপত্র এজাহারের মধ্যে পাবেন। এখন আমরা দেখব ফরওয়ার্ডিং কি। তো ভিউয়ার্স, ফরওয়ার্ডিং এর মধ্যে মানে ওইসব আসামিদের নাম থাকে যাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়, তাদেরকেই মূলত এই ফরওয়ার্ডিং এর মধ্যে আর কি নাম উঠানো হয়। আর আমি সম্পূর্ণ মার্ক করে দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি জুম করে আপনি দেখতে পারেন যে মামলা নাম্বার, ধারা, আসামির নাম কোথায় থাকে সকল কিছু দেখতে পারবেন। এখন দেখব জব্দ তালিকা কি। জব্দ তালিকা হলো ঘটনাস্থল থেকে যে আলামত উদ্ধার করা হয় তাই জব্দ তালিকার মধ্যে উল্লেখ করা হয়। তো যে কোনো আইটেম হতে পারে, দেখা যাচ্ছে ছুরি, চাকু, লাঠি সোঁটা যাই থাকে না কেন তা উদ্ধার করে ঘটনাস্থল থেকে তখন এই জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। উপস্থিত আসামি যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের নাম এই জব্দ তালিকায় লিপিবদ্ধ করা হয়। সর্বশেষ এমসি রিপোর্ট বা মেডিকেল রিপোর্ট। তো মেডিকেল রিপোর্টটা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে আসলো। তো আজকে আমরা বেসিক ধারণাগুলো শিখলাম মামলা সংক্রান্ত। হ্যালো, তো আজকে যা কিছুই দেখিয়েছি আমার সাধ্যমতো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং মামলা সংক্রান্ত বিষয়বস্তুগুলো যাই কিছু হয়েছে কিনা তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। হলো,
দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।